শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা ইনশাআল্লাহ ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। আমরাই তোমাদেরকে আজকে আবার অনলাইন স্কুলে সুস্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে সহযোগিতা করবে। আমি মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ, সহকারী শিক্ষক বিজ্ঞান, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। তো আমি আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই অধ্যায়টির নাম জানো, সেটি হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। আমরা এই অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার সাথে তোমরা থাকবে, ঠিক আছে? চলো আমরা মূল কাজে চলে যাই। দেখো, আমি তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। এই ছবিটা, যদিও আমরা এই ছবিটা দেখানোর আগে তোমাদের কাছ থেকে জানা প্রয়োজন, আমরা গত যে ক্লাসগুলি নিয়েছি সেখানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে আমরা আলোচনা করেছি। যদি তোমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন সম্পর্কে ধারণা সঠিকভাবে পেয়ে থাকো এবং বুঝে থাকো, তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব এটা সম্পর্কেও তোমাদের জ্ঞান অর্জন সহজ হবে, জানা সহজ হবে, ঠিক আছে? দেখো, আমরা তোমাদেরকে যে ছবিটা দেখানোর চেষ্টা করেছি তোমরা সেটা দেখে বুঝতে পারতেছো কিনা। যদিও এটা একটা হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনের নাম কি আমরা তোমাদেরকে এখানে প্রশ্ন করেছি। যৌগটাকে চিনতে পারছো কিনা? এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড, বা আমরা এটাকে বলেছি সরাসরি নাম ইথানল। অ্যালডিহাইড হচ্ছে ওই যে আমরা সমগোত্রীয় শ্রেণী বলেছিলাম। সমগোত্রীয় শ্রেণীর মধ্যে আমরা কয়েকটা শ্রেণী পড়েছিলাম, মনে আছে কিনা তোমাদের? এর মধ্যে একটা ছিল অ্যালডিহাইড। এই অ্যালডিহাইডের মধ্যে আমরা সরাসরি তোমাকে উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে ইথানল। এইটা হচ্ছে ইথানলের গঠন বা গাঠনিক সংকেত, অথবা আমরা তাকে ডায়াগ্রাম হিসেবেও বলতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ইথানল। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এই অ্যালডিহাইড। অ্যালডিহাইড নিয়ে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের শিখন ফলে কী কী আছে আমরা একটু দেখে নিই। আজকে আমরা তোমাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যালডিহাইডের নামকরণ, প্রস্তুতি ও ব্যবহার আমরা ব্যাখ্যা করতে পারবো। 2 নম্বরে আমরা করব ফ্যাটি অ্যাসিডের নামকরণ, প্রস্তুতি ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ আমরা আজকে তোমাদের সাথে দুইটা শিখন ফল নিয়ে কাজ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো তাহলে আমরা আমাদের আসল কাজ শুরু করি। দেখো, এই ছবিটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম পাঠ ঘোষণা করার সময়। আমরা বলেছি এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের ছবি। এটা হচ্ছে একটা অ্যালডিহাইডের ছবি। এখন প্রশ্ন হচ্ছে অ্যালডিহাইড কী জিনিস, অ্যালডিহাইড কাকে বলে, তা আগে আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে? আমরা দেখো তোমাদেরকে একটা কার্যকরী গ্রুপ দেখিয়েছি। এই যে এটা হচ্ছে একটা কার্যকরী গ্রুপ। আমরা যে হাইড্রোকার্বনগুলো পড়ছি বা জৈব যৌগগুলো পড়ছি, প্রত্যেকটা জৈব যৌগের বা হাইড্রোকার্বনেরই একটা কার্যকরী গ্রুপ থাকে। এটাও একটা কার্যকরী গ্রুপ, যেখানে CHO আছে। আমরা যেখানে CHO দেখব যে সকল যৌগের মধ্যে, ওই সকল যৌগগুলোকে অ্যালডিহাইড বলা হয়। আমরা সহজে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। যে সকল জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ CHO বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলা হয়। অর্থাৎ CHO যে সকল হাইড্রোকার্বনের মধ্যে বিদ্যমান থাকবে, ওই সকল হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে আমরা অ্যালডিহাইড সম্পর্কে, অ্যালডিহাইডের যে সংজ্ঞা বা ধারণা আমরা পেয়েছি, ঠিক আছে? যে সকল যৌগের মধ্যে CHO যৌগমূলক থাকবে বা কার্যকরী গ্রুপ থাকবে সেটাকে বলা হবে অ্যালডিহাইড। আচ্ছা, এরপর আমরা বলছি অ্যালডিহাইডের মধ্যে এটা হলো ইথানল। উচ্চারণের বেলায় আমাদের একটা বিষয় আছে, খেয়াল করতে হবে। আমরা আগেও শিখেছি অ্যালকেনের উচ্চারণ কিভাবে করতে হয়, অ্যালকিন কিভাবে যায়, অ্যালকাইন কিভাবে যায়। এখন আমরা শিখব অ্যালডিহাইড। আমরা বলেছি অ্যালকেন সম্পর্কে তোমাদেরকে প্রথমে আমরা আলোচনা করেছিলাম। সেখানে অ্যালকেনের শব্দের শেষের ই বাদ দিয়ে যদি আমরা এল যোগ করি, তাহলে অ্যালডিহাইডের
নামকরণ করা হয়। যেমন মিথেন, ই বাদ দিয়ে যদি এল যোগ করি, মিথানল বা মিথানল, এল মিথানল, মিথানল যোগ করা হয়, অর্থাৎ এল যোগ করলে উচ্চারণটা হবে মিথানল, মিথানল না কিন্তু আবার মিথানল হলে অ্যালকোহল হয়ে যাবে, আর এল যোগ করলে হয় নাল, যেটাকে আমরা মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি ইত্যাদি বলি। তাহলে কিন্তু আমরা জানি অ্যালডিহাইডের যে গ্রুপটা প্রথম যে গ্রুপ এটা হচ্ছে মিথানল। আর এখানে আমরা যেটা উদাহরণ দিয়েছি সেটা হচ্ছে ইথানল, CHO, ইথানল। এই অ্যালডিহাইডের একটা সাধারণ সংকেত আছে, সাধারণ সংকেতটি হচ্ছে CnH2n + 1 CHO, অর্থাৎ এই অংশের সাথে CHO যুক্ত থাকবে। CHO যদি যুক্ত থাকে তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে অ্যালডিহাইডের যৌগ। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে বলেছি n এর মান তুমি পর্যায়ক্রমিকভাবে, যেমন আমরা অ্যালকেনের বেলায় বের করে আসছি n এর মান 1 2 3 4 5 6 7 ইত্যাদি বসানোর পরে আমরা কি করেছি, অ্যালকেনগুলোর নাম বা নামকরণ করতে পেরেছি। এখানেও ঠিক আমরা এভাবে n এর মান বসানোর চেষ্টা করছি এবং চেষ্টা করব। ঠিক আছে, এই যে যৌগটা এখানে আমরা যে বিষয়টা আমরা বলেছি, দেখো এই জায়গায় আমরা কত বসাচ্ছি, বসানোর ফলে এটা পেয়েছি কত, 1। যদি n এর মান আমরা 1 বসাই তাহলে এই যৌগটা আমরা পাই, CH3 হবে, CHO হবে, তাহলে হবে ইথানল। অর্থাৎ n এর মান এখানে 1 বসানোর ফলে আমরা ইথানলটা পেয়েছি। আমরা আবার ইথানলের বেলায় যদি আমরা অ্যালডিহাইডের সবগুলো সংকেতকে একসাথে বোঝাতে চাই তাহলে তুমি এটা ব্যবহার করবে অথবা এটা ব্যবহার করবে। এখানে আমরা আর কি জিনিস আমরা আগে জেনেছি, আর হচ্ছে অ্যালকাইল মূলক CnH2n + 1, এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে, তাহলে আর CHO লেখলেও আমাদের সংকেত ঠিক থাকবে, CnH2n + 1 CHO লেখলেও আমাদের সাধারণ সংকেত ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। আমরা বলছি এই অ্যালডিহাইডের সর্বনিম্ন অর্থাৎ প্রথম অণু যেটা সেটা হচ্ছে HCHO, এটাকে আমরা মিথানল বলি, এটাকে আমরা মিথানল বলে থাকি। এবার আমরা আবার ইথানলের ছবি দিয়েছি, উদাহরণ কিছু, এটা হলো উদাহরণ হিসেবে আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদি আমরা এখানে n এর মান 1 বসাই তাহলে পাই ইথানল, যদি আমরা n এর মান 2 বসাই তাহলে আমরা পাই প্রোপানল, যদি n এর মান আমরা 3 বসাই তাহলে পাই বিউটানল। ঠিক আছে, এইভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে তাদের অর্থাৎ অ্যালকেনগুলোর নামকরণ করতে পারবো। তোমরা যদি বুঝে থাকো আমার মনে হয় উদাহরণ আর দেওয়ার দরকার নেই, তোমরা নিজেরা এখন n এর মান 4 5 6 7 ইত্যাদি বসাইয়া 10 পর্যন্ত বের করো, 10 পর্যন্ত তোমাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, এই গেল আমাদের অ্যালডিহাইডের ধারণা, অ্যালডিহাইডের নামকরণ, কিভাবে আমরা অ্যালডিহাইড বের করতে পারবো। তারপরে আমরা দেখছি এই অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফানিজুজনের মাধ্যমে অ্যালডিহাইড প্রস্তুত করা সম্ভব। আমরা বলেছি দেখো ফানিজুজন বিক্রিয়ার মাধ্যমে আমরা সেই অ্যালডিহাইড উৎপাদন করতে পারি, এটাই হচ্ছে ইথানল। এখানে আমরা বলছি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইথাইন C2H2 ইথাইন, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল উৎপন্ন হয়। তাহলে আমাদের কি কি জিনিস লাগবে, তাপমাত্রা লাগবে 80 ডিগ্রি সেলসিয়াস, যৌগটা লাগবে ইথাইন, তারপরে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে আমরা ইথানল উৎপন্ন করতে পারি। এই হচ্ছে অ্যালডিহাইডের প্রস্তুতি। আমরা এখানে তোমাদেরকে ছোট্ট একটা কাজ রাখার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে। আমরা বলেছি তুমি এই 1 থেকে 10 পর্যন্ত অ্যালডিহাইডের নামকরণ এবং গঠন অঙ্কনের চেষ্টা করবে। আমরা বলেছি তুমি কি করবে, n এর মান পর্যায়ক্রমিকভাবে বসাবে, বসানোর ফলে তুমি পর্যায়ক্রমিকভাবে অ্যালডিহাইডগুলো পাবে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বের করবে এবং তাদের গাঠনিক সংকেত অঙ্কন করার চেষ্টা করবে। এবার আমরা অ্যালডিহাইডের ব্যবহার দেখব। তোমরা এই যৌগটাকে চিনো, দেখো তো এটাকে জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়। ফরমালিন সম্পর্কে তোমরা জানো, বিভিন্ন দ্রব্য সংরক্ষণের কাজে ফরমালিন ব্যবহার করে আমরা
মাছের মধ্যে ফরমালিন, ফলের মধ্যে ফরমালিন, ঠিক না? এই যে ফরমালিনের নাম তোমরা শুনছো, এই ফরমালিনটা হচ্ছে মিথানল এর 40% জলীয় দ্রবণ। 2, তোমরা এখানে দেখতে পাচ্ছ সংরক্ষণ। এখানে আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা সাধারণত ল্যাবরেটরিতে ব্যবহার করি। অর্থাৎ কোনো প্রাণী, বিশেষ করে জীববিজ্ঞানের, অর্থাৎ জীববিজ্ঞানের বিভিন্ন অংশের মধ্যে এই প্রাণীগুলো সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। এগুলোকে সংরক্ষণ করার জন্য আমরা ওই যে উৎপাদিত ফরমালিন, যেটা একটু আগে দেখে আসলাম, সেই ফরমালিনটা ব্যবহার করে থাকি। তারপরে তুমি দেখো এই যে চেয়ার টেবিল, প্লাস্টিকের চেয়ার টেবিল, এগুলো হচ্ছে আমাদের অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। অর্থাৎ অ্যালডিহাইডকে যখন আমরা পলিমারকরণ বিক্রিয়া সম্পন্ন করি, তখন আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক দ্রব্য তৈরি করতে পারি। এরপরে দেখো ডার্লিন থেকে চেয়ার, টেবিল, তারপরে বালতি ইত্যাদি ইত্যাদি প্রয়োজন উৎপাদন করা সম্ভব। এগুলো এক ধরনের প্লাস্টিক বা অ্যালডিহাইড। আমরা বলছি এখানে যে জিনিসটা দেখছে, এগুলোই হচ্ছে প্লাস্টিক জাতীয় দ্রব্যাদি। এখানে আমরা যেটা বলছি ইউরিয়া ফর্মালডিহাইড, অর্থাৎ ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন থেকে প্লেট, তারপরে গ্লাস, তারপরে মগ ইত্যাদি তৈরি করা সম্ভব। এরপর আমরা দেখব এই যে যৌগটা আবার দেখতে পাচ্ছ, আমরা একটু আগে যে এটা দেখলাম ফর্মালডিহাইড, অর্থাৎ অ্যালডিহাইডের ব্যবহার পর্যন্ত আমরা দেখেছি, প্রস্তুতি দেখেছি, নামকরণ দেখেছি, গাঠনিক সংকেত দেখেছি, সর্বশেষে তাদের ব্যবহারও আমরা দেখলাম। এখন তোমাকে আরেকটা যৌগ দেখানো হচ্ছে। দেখো এই যৌগটা চিনতে পারছো কিনা, যদি তার সাথে মিলাও অ্যালডিহাইডের সাথে। এখানে দেখো এই যে কার্যকরী গ্রুপ যৌগমূলক, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন যেটা হচ্ছে COOH, এটাকে কার্বক্সিলিক গ্রুপ বলা হয়। যদি এরকম কার্বক্সিলিক গ্রুপ কোনো হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকে, তাহলে সেটাকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। ঠিক আছে, যৌগটাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড অথবা জৈব অ্যাসিড। তাহলে আমরা এটাকে বলছি, এই যে যৌগটা, এটা হচ্ছে একটা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। কীভাবে বুঝলাম আমরা? এই যৌগের মধ্যে COOH নামে একটা কার্যকরী গ্রুপ আছে, যেটাকে কার্বক্সিলিক গ্রুপ বলা হয়। এই কার্বক্সিলিক গ্রুপ থাকার কারণে সেই যৌগটা হচ্ছে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে আমরা তোমাদেরকে পর্যায়ক্রমিকভাবে একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব। এখন প্রথমে আমরা দেওয়ার চেষ্টা করেছি জৈব অ্যাসিডের সংজ্ঞা। তাহলে আমরা সংজ্ঞাটা ইজিলি বলতে পারি। একটু আগে আমরা বলতে পারি যে জৈব যৌগে কার্বক্সিলিক গ্রুপ বিদ্যমান থাকে, তাকেই সাধারণত জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা হয়। তাহলে গ্রুপটা কোনটা? COOH, মানে কার্বক্সিলিক গ্রুপ যুক্ত আছে। এখানেও আমরা সাধারণত N এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি পর্যায়ক্রমিকভাবে বসাতে পারি। ইত্যাদি আমরা যদি এখানে বসাই, N এর মান CnH2n+1 COOH, এখানেও যদি আমরা কি করব, পর্যায়ক্রমিকভাবে N এর মান বসাই, তাহলে পর্যায়ক্রমিকভাবে আমরা জৈব অ্যাসিডগুলোর নামকরণ করতে পারব। এখানেও আমরা বলেছি এই জৈব অ্যাসিডের যে সাধারণ সংকেত, সেটাকে RCOOH দ্বারাও প্রকাশ করা যায়, যদিও আমরা R এর ব্যাখ্যা পূর্বেই তোমাদেরকে দিয়েছি। এখানে R হচ্ছে CnH2n+1, এই R এর মান। তাহলে যদি আমরা এখানে এই R এর এই জায়গাটার বদলে, অর্থাৎ CnH2n এর পরিবর্তে আমরা এখানে R বসিয়েছি, অবশ্যই R তোমাকে ক্যাপিটাল লেটারে বসাইতে হবে, স্মল লেটারে বসাইলে হবে না। আমরা বলছি অ্যালকেনের নামের শেষে যদি ই বাদ দিয়ে OIC যোগ করি, আমরা কি করব? এখান থেকে অ্যালকেনের নামের সাথে যে ই আছে, সেই এটা বাদ দিয়ে যদি OIC যোগ করি, তাহলে আমরা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিডগুলোর নামকরণ করতে পারি। যেমন আমরা উপরে যেটা আমরা বলেছি, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটাকে ইথানোয়িক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এখন আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করব। দেখো এই যে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আমরা একটু আগে দেখেছি। এরপরে দেখো আমরা এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এখানে N এর মান আমরা কত বসালাম? 2 বসাইলাম। N এর মান 2 বসানোর ফলে আমরা প্রোপানোয়িক অ্যাসিড পেয়েছি। যদি আমরা N এর মান 3 বসাই, তাহলে আমরা পাবো বিউটানোয়িক অ্যাসিড। এই যে এইগুলি, এটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিডের আমরা গঠন দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে।
একইভাবে তুমি কী করবা, n এর মান 4 বসাও, n এর মান 5 বসাও, 5 বসাইলে 6 বসাও, 7 বসাও, 8 বসাও, বসাইলে পর্যায়ক্রমিকভাবে তুমি ইথানোয়িক অ্যাসিডগুলো পাবে। ঠিক আছে, আমি আশা করব তোমাদের ইথানোয়িক অ্যাসিডের ধারণা এবং তার গঠন সম্পর্কে কিছুটা হলেও নলেজ অর্জিত হয়েছে। ঠিক আছে, তোমরা বাসায় চেষ্টা করবে সবগুলোকে এভাবে গঠন তৈরি করার এবং সংজ্ঞাগুলো শিখে নেওয়ার। তবে অবশ্যই মনে রাখতে হবে তুমি কি করবে, তোমাকে কার্বক্সিলিক গ্রুপের কথা মনে রাখতে হবে, COOH এর মান। ঠিক আছে, COOH যদি মনে না থাকে তাহলে তুমি ফ্যাটি অ্যাসিড চিনবে না। আমরা এখানে বলেছি যে সাধারণত এই যে অ্যাসিডগুলো মানে জৈব অ্যাসিডগুলো প্রস্তুত, আমরা সাধারণত ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতিটাকে জৈব অ্যাসিডের প্রস্তুতি বলার চেষ্টা করছি। এখানে যেমন আমরা বলছি ইথানলের মধ্যে, ইথানল মানে আমরা যেগুলো অ্যালডিহাইড করেছি, ইথানলের মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলেছি সালফিউরিক অ্যাসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট প্রথমে বিক্রিয়া করে জাইমন অক্সিজেন তৈরি করে, যদিও এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া সেজন্য আমরা পুরোটা একসাথে বলার চেষ্টা করেছি। জাইমন অক্সিজেন পরবর্তীতে ইথানল বিক্রিয়া করে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করে। দেখো বিক্রিয়াটা, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশনটা, এই যে এটা অ্যালডিহাইড, এটা হচ্ছে ইথানল, ইথানলের সাথে জাইমন অক্সিজেন রিঅ্যাকশন করে তৈরি করেছে ইথানোয়িক অ্যাসিড। এখন আমাদের এখানে প্রভাবক হিসেবে কে কাজ করেছে, সালফিউরিক অ্যাসিড কাজ করেছে, পটাশিয়াম ডাইক্রোমেট কাজ করেছে। তাহলে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট প্রথমে বিক্রিয়া করার ফলে জাইমন অক্সিজেন নামে একটা পদার্থ তৈরি হয়, যে পদার্থটা পরবর্তীতে অ্যালডিহাইড অর্থাৎ মিথানলের সাথে বিক্রিয়া করে ইথানলের সাথে সাধারণত ইথানলের সাথে জাইমন অক্সিজেন বিক্রিয়া করার ফলে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করে। এই হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি, অর্থাৎ অ্যালডিহাইডের মাধ্যমে জৈব অ্যাসিডের প্রস্তুতি। ঠিক আছে, তাহলে ইথানোয়িক অ্যাসিডের প্রস্তুতি যেটা, আমরা এটাকেই জৈব অ্যাসিডের প্রস্তুতি বলবো। এবার আমরা কিছু ওই যে উপরের বিক্রিয়াটা, এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ইথানলের ছবি আমরা এঁকেছি, এটাকে আমরা জাইমন অক্সিজেন বুঝিয়েছি, উৎপন্ন হয়েছে যেটা সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আমরা বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে আমরা কিছু বোঝানোর চেষ্টা করেছি কোনটা কি জিনিস। এটা হচ্ছে হাইড্রোজেন, এখানে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে হাইড্রোজেনের ছবি, আর এটা হচ্ছে কার্বনের ছবি আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে এটা হচ্ছে জাইমন অক্সিজেন। এটা কোনটা, এটা হচ্ছে এটা হচ্ছে জাইমন অক্সিজেনের ছবি। তারপরেটা আমরা দেখানোর চেষ্টা করেছি, এটা হচ্ছে কার্বনের ছবি। এটা কোনটা, এটা এই মাঝেরটা, এটাকে আমরা কার্বন বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ পরিচয় দিয়েছি আমরা কোনটাকে কোন জিনিস হিসেবে আমরা চিহ্নিত করেছি, CHO। আর এটাকে আমরা CHO বোঝানোর চেষ্টা করেছি, যেটাকে আমরা অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ হিসেবে পূর্বেই বলেছি। একইভাবে আমরা COOH বোঝানোর চেষ্টা করেছি, এই যে এটা হচ্ছে COOH আমরা বোঝানোর চেষ্টা করেছি, যেটা জৈব অ্যাসিডের কার্যকরী গ্রুপ বা কার্বক্সিলিক গ্রুপ নামেও তাকে ডাকা হয়। এবার আমরা ওই যে ইথানোয়িক অ্যাসিড বা জৈব অ্যাসিড পড়লাম, এই জৈব অ্যাসিডের রাসায়নিক ধর্ম জানার চেষ্টা করব। এই রাসায়নিক ধর্মের মধ্যে প্রথমেই তার অ্যাসিড ধর্ম, সে অ্যাসিড কিনা এটা আমরা বোঝার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা বলেছি যে সকল ফ্যাটি অ্যাসিড সাধারণত দুর্বল অ্যাসিড হয়, জৈব অ্যাসিড আমরা বলেছি একটু আগে। এই অ্যাসিডগুলো সাধারণত পানিতে কি করে, সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে থাকে এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। আমরা সাধারণত জানি অ্যাসিড দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে সবল অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড, দুই ধরনের অ্যাসিড হয়। আর আমরা বলছি শক্তিশালী অ্যাসিড যেগুলো, এইগুলো বাদে এই কয়েকটা শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি অ্যাসিডগুলো বাদে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে আমরা যে অ্যাসিডগুলো পাই, যেমন সাইট্রিক, মেইলিক, অক্সালিক, ইথানোয়িক ইত্যাদি যে অ্যাসিডগুলো আছে, এই অ্যাসিডগুলোকে আমরা দুর্বল অ্যাসিড বলে থাকি। এই দুর্বল অ্যাসিডগুলো সাধারণত পানির মধ্যে যখন বিক্রিয়া করে বা পানির সাথে যখন মিশে, তখন তারা সামান্য পরিমাণে আয়নিত হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে খুব কম, অল্প পরিমাণে তৈরি করে। কিন্তু তারা যখন ক্ষারের সাথে রিঅ্যাকশন করে তখন লবণ এবং পানি উৎপন্ন করে। ঠিক আছে,
এই হচ্ছে আমাদের একটা রিয়াকশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা শক্তিশালী ক্ষার, এই সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানোয়েট তৈরি করেছে, সাথে তৈরি করেছে পানি। সোডিয়াম ইথানোয়েট এবং পানি তৈরি করেছে। এটা হচ্ছে সাধারণত প্রশমন বিক্রিয়া নামে আমরা তাদেরকে বলে থাকি। এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়াও। এখানে আমরা তাদেরকে আয়ন দেখানোর চেষ্টা করেছি। দেখো, এই ইথানোয়িক অ্যাসিডটাকে যখন পানির সাথে মিশানো হয় তখন সেই ধরনের আয়ন তৈরি করে, হাইড্রোজেন আয়ন, কিন্তু পরিমাণে খুব কম, অল্প পরিমাণে তৈরি করে। আমরা জেনেছি যে 1000 ইথানোয়িক অ্যাসিড অণুর মধ্যে 4টা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, এর বেশি হয় না। তাহলে দেখা যায় খুব কম পরিমাণে তারা অ্যাসিড ধর্ম অর্থাৎ হাইড্রোজেন আয়নটা প্রদর্শন করে থাকে। তারপর আমরা দেখব রাসায়নিক ধর্মের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এস্টার গঠনে কাজ করে। আমরা এখানে তোমাদেরকে বলেছি যে সালফিউরিক অ্যাসিড অর্থাৎ গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডকে উত্তপ্ত করলে সুগন্ধযুক্ত এস্টার তৈরি হয়। এস্টার জাতীয় যে উপাদানগুলো থাকে বা পদার্থগুলো তারা সাধারণত সুগন্ধিযুক্ত হয়ে থাকে। যেমন দেখো, আমরা বলেছি ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডের সাথে ইথানল মানে অ্যালকোহল জাতীয় দ্রব্য, ইথানল বিক্রিয়া করার ফলে তৈরি হয়েছে আমরা কি বলেছি সেটাকে, এটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টার হলে আমরা এটাকে কি নাম বলবো? ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড, ইথাইল ইথানয়েড। ঠিক আছে, মনে রাখতে হবে যে যৌগটা তৈরি হয়েছে সেই যৌগটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড, সাথে তৈরি হয়েছে পানি। এই যে ইথাইল ইথানয়েড যৌগটা তৈরি হয়েছে এটা হচ্ছে একটা সুগন্ধি দ্রব্য, যেগুলোকে সুগন্ধি দ্রব্য যেগুলো আছে সবগুলোকে একসাথে আমরা সাধারণত এস্টার বলে থাকি। তাহলে ইথাইল ইথানয়েড একটা এস্টার জাতীয় যৌগ। তারপর আমরা বলছি ক্লোরিনের সাথে কী ধরনের রিয়াকশন শেয়ার করে থাকে। দেখো, আমরা বলছি যে এখানে ফুটন্ত ইথানোয়িক অ্যাসিডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। মনোক্লোরো, মনো মানে একটা অনুচাক থাকে। এখানে দেখো, আমরা বলছি যে এই যে ইথানোয়িক অ্যাসিড সাথে যুক্ত করেছি ক্লোরিন, বিক্রিয়া করে তৈরি হয়েছে এই যৌগটা মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড। এই যে যৌগটা এটা হচ্ছে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিডের সংকেত, সাথে তৈরি হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, সাথে তৈরি হয়েছে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে আমরা বলেছি যে সাধারণত ক্লোরিনের সাথে যখন ইথানোয়িক অ্যাসিড রিয়াকশন করে তখন এখানে মনোক্লোরো ইথানয় মানে মনোক্লোরো ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। তাহলে আমাদেরকে বোঝা যাবে যে ক্লোরিন যুক্ত হওয়ার পরেও যে যৌগটা তৈরি হয়েছে সেটাও একটা জৈব অ্যাসিড। এবার আমরা ভিনেগার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। যদিও ভিনেগার সম্পর্কে তুমি জানো, আমরা আসলে এতক্ষণ আগে যা পড়ে আসছি ইথানোয়িক অ্যাসিড এরা আসলে ভিনেগারের উপাদান, ঠিক না? আমরা সাধারণত ভিনেগার হিসেবে যাকে চিনি সে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আমরা এখানে বলছি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই ভিনেগার বলা হয়। এই ভিনেগার আমরা সাধারণত বিভিন্নভাবে ব্যবহার করি, বিশেষ করে তোমার আম্মা ব্যবহার করে তোমার বাড়িতে আচার বানানোর কাজে, ম্যারিনেট বানানোর কাজে ইত্যাদি বিভিন্ন কাজে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার ব্যবহার করা হয়। আমরা এখানে ছবি দেওয়ার চেষ্টা করেছি। খাবার তৈরিতেও খাদ্য সংরক্ষণে সাধারণত সংরক্ষক হিসাবে ভিনেগার ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি এই যে খাবার সংরক্ষণ, আমরা আচার দিয়েছি, তারপরে ভিনেগার খাদ্য ব্যবহার করলে খাদ্য সাধারণত ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। তাহলে আমাদের যে এইসব খাবার এগুলোর মধ্যে সাধারণত আমাদের কি হয়, আচার জাতীয় যে উপাদানগুলো আছে তার মধ্যে যদি আমরা ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার ব্যবহার না করি তাহলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পচে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। আর এই ভিনেগার যদি তার মধ্যে দেওয়া থাকে তাহলে সে পচবে না। তারপরে এখানে যদি আমরা ম্যারিনেট বানানোর সময় যদি ভিনেগার ব্যবহার করি তাহলে সেখানে ব্যাকটেরিয়া উৎপাদন হবে না। তাহলে আমাদের মাছ মাংস যেগুলো আছে সেগুলোতে ব্যাকটেরিয়া তৈরি হবে না, ফলে সেগুলো কি হবে না, পচবে না, অর্থাৎ অনেকটাই সংরক্ষিত হয়ে গেছে। শুধু তাই নয়, সে কি করে, খাবারের স্বাদ বৃদ্ধি করে। এখানে দেখো পচন থেকে রক্ষা পায়। তারপর আমরা বলছি ম্যারিনেট করার কাজে ভিনেগার ব্যবহার করা হয়। এই ম্যারিনেট করে যদি কোনো খাদ্যদ্রব্য
কি বলে রান্না করা হয়। অর্থাৎ মাছ মাংস যদি ম্যারিনেট করে নেওয়া হয়, নিলে ওই ম্যারিনেট করা খাদ্যকে যখন রান্না করা হয় তখন তার স্বাদ বৃদ্ধি পায়। অর্থাৎ খাবারটাকে সুস্বাদু করার জন্য ম্যারিনেট করলে ভালো হয়। অর্থাৎ আরও যদি সুস্বাদু করতে চায় রান্নাটাকে বা তরকারিটাকে, তাহলে আমরা ম্যারিনেট করে থাকি। ঠিক আছে, এবার যাই আমরা আমাদের পরবর্তী অংশে। আমাদের এখানে ছোট্ট একটা কাজ আছে, ইথানিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম এবং ভিনেগারের ব্যবহার লিখো। একদম সহজ, আমরা একটু আগে যেগুলো আলোচনা করে আসছি এটাই কাজ, তোমরা নিজেরা বাসায় করে নেওয়ার চেষ্টা করবে। আমরা আজকে ক্লাসের সর্বশেষে চলে এসেছি, এখানে আমরা তোমাদের কিছু মূল্যায়ন রাখার চেষ্টা করেছি। 8টা মূল্যায়নের প্রশ্ন রেখেছি তোমাদের জন্য। একটা হচ্ছে অ্যালডিহাইড কি, তোমরা আজকে অ্যালডিহাইড কি শিখেছ। 2, অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি সেটাও আমরা আজকে শিখেছি। ফরমালিন কাকে বলে আমরা শিখেছি। তারপরে ফরমালিনের 2টি ব্যবহার আমরা শিখেছি। ফ্যাটি অ্যাসিড কি সেটাও শিখেছি। তারপরে ভিনেগার কাকে বলে সেটা শিখেছি। তারপরে ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত, তারপরে ইথানিক অ্যাসিড কী ধরনের অ্যাসিড, এই সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করেছি। আশা করি তোমরা শিখেছো, অথবা কতটুকু মনে আছে আমি জানি না। তবে আমরা যে সিকোয়েন্স হিসেবে, অর্থাৎ অ্যালকেন থেকে আমরা ফ্যাটি অ্যাসিড পর্যন্ত আজকে এসেছি, আমি যে মনে করি তোমরা যদি সিকোয়েন্সটা মনে রাখতে পারো অ্যালকেন থেকে একবারে ফ্যাটি অ্যাসিড পর্যন্ত, তাহলে একদম ইজি। গাঠনিক সংকেত, সাধারণ সংকেত ইত্যাদি মনে থাকলে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজভাবে দিতে পারবে। আর ভিনেগার সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা ছিল, ঠিক আছে। তাই আমি মনে করি তোমাদের ধারণাটা আর একটু ফাঁকাফুক্ত হয়েছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এখানে তোমাদেরকে বিদায় দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত দেওয়ার চেষ্টা করব। তো যাওয়ার আগে আমি তোমাদেরকে আবার বলবো, তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে এবং অন্যকেও নিরাপদে রাখার চেষ্টা করবে, আমাদের জন্য দোয়া করবে। সেই প্রত্যাশায় আমি আমার ক্লাস এখানে সমাপ্ত দিচ্ছি। আল্লাহ হাফেজ।